আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করার চেষ্টা চলছে। সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্র দলের শাহবাগ অবরোধ। ইশরাককে মেয়র পদে শপথ না পড়ালে ঢাকা অচল করার ঘোষণা। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি। জুন থেকে মহার্ঘ ভাতা পাবে সরকারি চাকরিজীবীরা। নতুন বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। এনবিআর বিলুপ্ত করে 2টি বিভাগ বাস্তবায়নে অটল সরকার। স্টারলিংক চালুর মধ্য দিয়ে স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করল বাংলাদেশ। প্রতিটি সংযোগে $1 করে পাবে সরকার। এবং হত্যা চেষ্টা মামলায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। 1 রাতের কারাবাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাংকক থেকে ভার্চুয়ালি বক্তব্যে সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিভাজন সৃষ্টি আর সরকারের নানা সংস্থাকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যত দ্রুত সম্ভব জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন হতে হবে। রিপোর্ট মইনুল হাসানের। দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার নানা ষড়যন্ত্র হচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। এর আগে নেতাকর্মীদের নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতায় জুলাই গণহত্যার সাথে জড়িতরা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিচার এই সমস্ত ঘটনা, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন? আপনি ঢালাও গ্রেপ্তার, ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন ভিজবে না। তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, ইশরাক হোসেনকে গায়ের জোরে সরকার দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যায় এবার শুধু ভিসি প্রক্টর নয়, ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় 2 ঘণ্টা রাজধানীর শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা, নেতাকর্মীরা। অবিলম্বে সাম্য হত্যার বিচার না হলে সারা দেশ অচলের ঘোষণাও দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী শাহবাগ। বৈরী আবহাওয়ার মধ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। এতে শাহবাগ ও তার আশেপাশের কয়েকটি সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজটের।
গেল 7 দিন ধরে সাম্য হত্যার বিচারে লাগাতার কর্মসূচি পালন করছে ছাত্রদল। এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান, ইউনিটের নেতাকর্মীরা। সাম্যর খুনিদেরকে দ্রুত আইনের আওতায়, বিচারের আওতায় আনা এবং এই নির্লজ্জ ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে আজকের আমাদের এই অবস্থান কর্মসূচি। ফ্যাসিস্ট চলে যাওয়ার পরেও যদি ছাত্রদলকে মরতে হয়, আমাদেরকেও তো এভাবে মেরে ফেলবে। তারা হাসিনার মতো, ফ্যাসিস্টের মতো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কাজে ফ্যাসিস্টের আচরণ করতেছে। খুনিদের কেন অন্তরালে রাখা হচ্ছে এটা বুঝতে পারতেছি না, আর প্রশাসনের এখানে ব্যর্থতা কোথায় এটাও আমরা বুঝতে পারতেছি না। বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচেই বক্তব্য দেন দলের নেতাকর্মীরা। এ সময় দেখা গেল নিহত সাম্যর বাবাকেও। বাকরুদ্ধ বাবা ছেলের জন্য সকলের কাছে দোয়ার ফরিয়াদ জানান। সাম্য হত্যার দ্রুত বিচার না হলে যমুনা ঘেরাওয়ের ডাক দেন ছাত্রদল নেতারা। প্রায় 2 ঘন্টা অবরোধের পর শাহবাগ মোড় ছাড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কর্মসূচি শেষে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যায় তারা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামীকালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত না এলে পুরো ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। নগর ভবনে আটকে টানা 6ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ডাক দেন ঢাকাবাসীর আহ্বায়ক মশিউর রহমান। সমাবেশ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগও দাবি করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সঙ্গীত গেয়ে মঙ্গলবার 6ষ্ঠ দিন দক্ষিণ সিটির নগর ভবন ব্লকেট কর্মসূচি শুরু করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকাবাসী। জ্যৈষ্ঠের তীব্র গরম উপেক্ষা করে কর্মসূচি শুরুর আগেই মঙ্গলবার বঙ্গবাজার মোড় থেকে নগর ভবনের সামনে গোলাপ শাহ মাজার পর্যন্ত এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য। বন্ধ হয়ে যায় পাশেই পুলিশ সদর দপ্তর সহ এখানকার যান চলাচল। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ইশরাক সমর্থকদের ভিড়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ফিনিক্স রোড। গান স্লোগানের মধ্যেই কাফনের কাপড় মাথায় পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক সমর্থকরা। কাপড়ে কাপড় মাথায় দিয়ে বেঁধে রাস্তায় নেমেছি। আদালত ওনাকে শ্বাস বুঝাই দেওয়ার জন্য রায় দিয়েছে। জনগণে কিন্তু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে এই জায়গা নিয়ে আসছে। ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই। দুপুরের হঠাৎ বৃষ্টিও সামান্য ভাটা ফেলতে পারেনি ইশরাক সমর্থকদের কর্মসূচিতে। সজীব ভূঁইয়া উনি অতীতে যে দুর্নীতি করেছেন তা এর মধ্যে প্রকাশ হয়েছে। আসিফ মাহমুদকে বলতে চাই অবিলম্বে আপনি পদত্যাগ করেন। এদিকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন। এতে এখন বন্ধ সব ধরনের নাগরিক সেবা। এই জনভোগান্তির দায়ী হচ্ছে এলজিআরটি উপদেষ্টা আসিফ মাহমুদ। কর্মচারীরা একাত্মতা পোষণ করছে, আজকে তারা সমস্ত শহর শহরে উপস্থিত হয়েছে। আন্দোলনের আয়োজক ঢাকাবাসীর আহ্বায়ক সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলছেন, 24 ঘন্টার মধ্যে মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ালে আরো কঠোর হবে কর্মসূচি। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে
10টা পর্যন্ত আমরা সময় দিলাম। যদি আমাদের দাবি না মানে তাহলে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে বিকাল পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান করেন বিক্ষুব্ধরা। বুধবার সকাল 10টা থেকে আবারও শুরু হবে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে আদেশ আগামীকাল। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ বুধবার দুপুর 12:30টায় আদেশের জন্য দিন ঠিক করেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরদিন 2 ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালে 3 মার্চ মামলা করেন ইশরাক হোসেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ইশরাকের করা নির্বাচনী মামলায় চলতি বছরের 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। তার কোনো লোক কাছে নেই, তার কোনো মামলাকে অধিকারে নাই এবং অসৎ উদ্দেশ্যে ফজলুল তাপস সাহেব আসতে পারছে না, তার পক্ষে মূলত সদ্য নামে মামলা করেছেন। সুতরাং এই মামলাটা চলবে না এবং খারিজ হওয়া। কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থাকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। আগামী জুন থেকে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। এজন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে কত শতাংশ ভাতা দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান উপদেষ্টা। এমন সিদ্ধান্তে কিছুটা খুশি হলেও সরকারি চাকরিজীবীরা বলছেন নতুন পে স্কেল ছাড়া এই টাকায় জীবন মানে খুব একটা উন্নয়ন হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 10 বছর ধরে সরকারি চাকরিজীবীদের বাড়েনি বেতন ভাতা, কিন্তু লম্বা হয়েছে খরচের খাতা। এতে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রয়োজনের তুলনায় আমাদের বেতনটা আসলে এখন খুবই নগণ্য। বেতনের ভারসাম্যতা বৈষম্য অনেক বেশি দেখা যায়। আমি 16 গ্রেডে আছি, আমার তো বেতন 20-এরও নিচে প্রায়। এতে ঢাকা শহরে চলা তো একটা ডিফিকাল্ট হয়ে যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে মহার্ঘ ভাতার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরে এ সংক্রান্ত একটি কমিটি করে দেওয়া হয়। জানা গেছে প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত 10%, 11 থেকে 20তম গ্রেডের জন্য 20% মহার্ঘ ভাতা দেওয়ার সুপারিশ করেছেন তারা। সেক্ষেত্রে 14 লাখ সরকারি চাকরিজীবীর জন্য বাড়তি ব্যয় হবে 7,000 কোটি টাকা, যা আগামী বাজেটে বরাদ্দ দেয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। মহার্ঘভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। না, এটা বললে তো সব বলা হয়ে গেল। সবশেষ 2015 সালে নতুন পে স্কেল দেয় আওয়ামী লীগ সরকার। মহার্ঘ ভাতা দেয়া হলে বাদ যাবে 5% ইনক্রিমেন্ট ও 1,000 টাকা করে বিশেষ প্রণোদনা। ফলে খুব একটা লাভ হবে না বলে মনে করছেন সরকারি চাকরিজীবীরা। জীবনমানের ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও লাঘব হবে, কিন্তু এটা তো প্রয়োজনের তুলনায় অনেক কম। এটা এত শুভঙ্করের ফাঁকির মতো। যে 20% প্রণোদনা দেখছে, 1600 টাকা প্রণোদনা আসবে, কিন্তু তারপরে শোনা যাচ্ছে নাকি যে 1000 টাকা এমনি সুবিধা দিত, সেটা নাকি কেটে নেবে। তাহলে 600 টাকা দেওয়া আর না দেওয়া সমান কথা। এমনিতেই তো নর্মালি আমরা আসলে সচল জীবনযাপন করতে পারছি না। তো এখন সময়ের দাবি হচ্ছে নতুন একটা পে স্কেল। তো নতুন একটা পে স্কেল দিলে মোটামুটি যে স্ট্যান্ডার্ডটা আমরা সেটা মেনটেন করতে পারবো আশা করছি। সচিবালয়ে অর্থ উপদেষ্টা আরও জানান, এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। আমরা যে সংস্কারটা অধ্যাদেশ পরীক্ষা থেকে আমরা চেষ্টা করবো, ওটা চেষ্টা আমরা ইমপ্লিমেন্ট করবো, সেটা তো মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।
দুদকের ডাকে সাড়া দেননি স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান। দুর্নীতির অভিযোগে তাদের কমিশনে হাজির হবার নোটিশ দিয়েছিল দুদক। তারা হাজির না হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। অনুসন্ধান কর্মকর্তারা প্রয়োজন মনে করলে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকেও ডাকতে পারে বলেও জানান তিনি। যে দুজন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে নির্ধারিত তারিখ ছিল, তারা কিন্তু আজকে উপস্থিত হন নাই। এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। যদি প্রয়োজন হয় যে উপদেষ্টাকে তলব করবে, সেক্ষেত্রে আপনারা তলব করবেন? এই এখতিয়ারটা একান্তভাবে আমাদের অনুসন্ধান দলে তারা যাদেরকে অভিযোগ সংশ্লিষ্ট মনে করবেন অথবা অভিযোগ প্রমাণে সহায়ক মনে করবেন, তাদের যে কাউকে তারা জিজ্ঞাসাবাদের জন্য বক্তব্য নেয়ার জন্য তাদেরকে অনুরোধ করতে পারে। নানা নাটকীয়তা শেষে হত্যা চেষ্টা মামলায় এক রাতের কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান ৫,০০০ টাকা মুচলেকায় জামিন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে। খায়রুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রূপালী পর্দার নায়িকার গ্রেফতার, কারাবরণ, জামিনে মুক্তি। নুসরাত ফারিয়াকে নিয়ে গেল দুদিন ছিল নানা নাটকীয়তা। If you work hard, there is someone sitting up there and he will definitely surprise you. মঙ্গলবার সকালে নিম্ন আদালতের জামিন মঞ্জুরের কয়েক ঘন্টার মধ্যেই কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আলোচিত এই অভিনেত্রী। প্রিয় নায়িকার মুক্তির খবরে এর আগেই ভক্ত আর গণমাধ্যম কর্মীদের ভিড়ে ঠাসা কারা ফটক। তবে ভক্তদের নিরাশ করে দ্রুতই গাড়িতে করে নিয়ে যাওয়া হয় নুসরাত ফারিয়াকে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে জামিন দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত। বিজ্ঞ আদালতে আয়ুষা আজকে প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন দাখিলের সপক্ষে আমরা জামিন শুনানি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৫,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। গেল রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে কারাগারে পাঠায় আদালত। তার গ্রেফতার এবং জেলে পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা আলোচনা সমালোচনা। গত বছর ১৯ জুলাই গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামে এক ব্যক্তি। এ ঘটনায় শেখ হাসিনার সাথে নুসরাত ফারিয়া সহ ১৭ শিল্পীকে আসামি করে মামলা করা হয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইলন মাস্কের স্টারলিংক চালুর মধ্য দিয়ে স্যাটেলাইটের ইন্টারনেট যুগে প্রবেশ করল বাংলাদেশ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, দুটি প্যাকেজ দিয়ে শুরু হয়েছে এই সেবা। তিনি জানান, এর মাধ্যমে উচ্চ গতি ও আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন গ্রাহকরা। উপকৃত হবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাহেব। The most recent Starlink satellites contain laser communication. বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চগতির ইন্টারনেট সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক। অন্তর্বর্তী সরকারের আহ্বানে এবার বাংলাদেশে চালু হলো স্যাটেলাইট ইন্টারনেটের এই সেবা। Unable to arrange frequent satellite. এই উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, সব ধরনের নিয়ম ও প্রক্রিয়া মেনেই স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে। এর প্রতিটি সংযোগের জন্য সরকার $1 করে পাবে বলেও জানান তিনি। প্রশ্ন এসেছে, স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি? আমরা এই প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা রেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংককে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢোকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলো
জন্য এনওসি নিতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, শুরুতে রেসিডেন্স ও রেসিডেন্স লাইট দুটি প্যাকেজ থাকছে স্টারলিংকের। একটিতে মাসিক খরচ ৬,০০০ টাকা এবং অন্যটিতে ৪,২০০ টাকা। স্টারলিংকের একটি সেটআপ বক্সের জন্য এককালীন খরচ পড়বে ৪৭,০০০ টাকা। ওই বক্স থেকে ২০ থেকে ৫০ মিটার দূরত্বের মধ্যে রাউটারের মাধ্যমে সরবরাহ করা হবে ইন্টারনেট সেবা। যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ ৩০০ Mbps আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে ৩০০ Mbps এর প্রয়োজন নাই, সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবে। তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না, বরং কো-ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে। স্টারলিংকের মাধ্যমে শহরে কিংবা গ্রামে একই গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না। স্টারলিংক এই অচলাবস্থাটা দূর করবে। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। তার দাবি, প্রতিবেশী শ্রীলঙ্কা ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের তুলনায় স্টারলিংকের দাম বাংলাদেশে তুলনামূলকভাবে কম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের দোসর আমলা ও প্রশাসনের ৯৫ জনের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। এর মধ্যে ৪৪ জন আমলা এবং ৫১ জন গুলি চালানোর নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটের নাম রয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। এ সময় জুলাই বিপ্লবে শহীদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মামলা তুলে নিতে তাদের হুমকি দেওয়া হচ্ছে। বিচারহীনতায় অন্তর্বর্তী সরকারের উপর অনাস্থা জানিয়ে তারা বলেন, এখনও বিভাজন তৈরির ষড়যন্ত্র চলছে। মাজরাউল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। সচিবালয় ও প্রশাসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করা ৮০টি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই তালিকা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় আওয়ামী লীগের দোসর ৪৪ আমলা ও ৫১ জন গুলি চালানোর নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটদের তালিকা প্রকাশ করেন তারা। সাংবাদিক ভাইয়েরা তো সবই জানেন, ওনারা হয়তো প্রকাশ করতে ভয় পান কিংবা চাপে থাকেন, তবু শহীদদের কথা চিন্তা করে আপনারাও দয়া করে পরকালের মুক্তির জন্য আপনাদের দায় এড়াতে পারেন না। সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠকদের অভিযোগ, আন্দোলন ছাড়া কোনো দাবি যেন পূরণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, যার প্রভাব পড়ছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভাজন সৃষ্টিতে। জুলাইয়ের যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলোর মাঝে বিভাজন সৃষ্টির জন্য এখনো বিভিন্ন পক্ষ কাজ করে যাচ্ছে এবং গত ৮ মাস ধরে কাজ করে এসেছে। কোনো সরকারি কর্মকর্তা যখন কোনো অপরাধ করে তারা তাকে শাস্তি দিয়ে ওএসডি করা অথবা সাময়িকভাবে বহিষ্কার করা, তো এটা তো কোনো সাজা হইতে পারে না। সকল শহীদের দোসরদেরকে আগামী ৩১শে মে এর মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। ৩ সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। চলতি মাসের মধ্যেই সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জন দোসরদের তালিকা প্রকাশ, সচিবালয় ও প্রশাসন স্বৈরাচার দোসর মুক্ত এবং ১৩২ ধারা সংশোধন না করলে আগামী ৩১ মের পর মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করবে বলেও জানায় সংগঠনটি। যে বা যারাই ফ্যাসিবাদের সহযোগী হবে, আমরা তাদের সকলকে জুলাই ঐক্যের পক্ষ থেকে প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তুলে ধরব। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে যে রুল জারি করেছে হাইকোর্ট। ৪ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টেও রেজিস্ট্রার জেনারেল, তথ্য সচিব ও আইন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালতের অনুমতিক্রমে মামলাগুলো ধারণ ও সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আইনজীবীরা বলছেন, এতে ন্যায় বিচার যেমন নিশ্চিত হবে, তেমনি প্রান্তিক জনগোষ্ঠীও দেখতে পাবে আলোচিত মামলার বিচারিক কার্যক্রম। আমরা আশা করব যে এই ব্যবস্থা যদি আমাদের উচ্চ আদালতে ইন্ট্রোডিউস করা যায়, ভারতের মতো, পাকিস্তানের মতো, ইংল্যান্ড, আমেরিকা সহ ২১টা দেশের সিস্টেম আমরা দেখিয়েছি, যেখানে আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও
এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে। আমরা দেখতে পাই ইংল্যান্ড, আমেরিকা, আইসিসি সহ গুরুত্বপূর্ণ কেসে, কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট দেখতে পাই না কেন? আমরা পাবলিক করতে চাই না কেন? এটা পাবলিক করলে অসুবিধা কোথায়? কোয়ালিটি এনশিওর হবে, সকলেই ট্রান্সপারেন্ট হবে, সকলেই জবাবদিহিতার মধ্যে আসবে। ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ। রাজধানীর গুলশানে নগর ভবনের সামনে এই আয়োজন থেকে দ্রুত তাকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়। এ সময় বিক্ষুব্ধরা অভিযোগ করেন এজাজ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য। নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য সরকারের কোনো সংস্থায় কাজ করার এখতিয়ার রাখে না বলেও জানান তারা। দ্রুত দাবি মানা না হলে নগর ভবন ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। বৈষম্যমূলক ড্যাপ বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা 2008 পুনর্বহালের দাবিতে রাজধানীর মতিঝিলের রাজ্য প্রধান কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে ভূমি মালিকদের সংগঠন ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। এই সময় সংগঠনটির নেতারা বলেন, এই ড্যাপের কারণে ঢাকার 2 লক্ষাধিক ভূমি মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজুকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি বন্ধ সহ ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারিও দেন ভূমি মালিকরা। ঢাকা শহরের রাস্তা সর্বনিম্ন 20 ফুট করা ও আগের নিয়ম অনুযায়ী ভবন নির্মাণের সুযোগ সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন নেতারা। আগে যে সমস্ত বিল্ডিংগুলো 10 তলা হয়েছে, এখন এই পরিমাণে পার দিয়ে ওনারা দিয়েছেন, এখানে এখন 5 তলার বেশি ভবন করা সম্ভব না। কিন্তু এটাই তো একটা বড় বৈষম্য। আপনি কোন জায়গায় দিয়েছেন 10 তলাই করতে পারবে, আবার কোন জায়গায় দিয়েছেন 5 তলা। যদি আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কোন দালাল এই দেশে থাকতে পারবে না। এই ফ্যাসিবাদী হাসিনার কোন দালাল এই দেশে থাকতে পারবে না। জনগণকে ভোটমুখী করতে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে বিপ্লবী গণজোট পার্টি। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের প্রধান সমন্বয়ক আব্দুল মোমেন বলেন, জামানত প্রথা বাতিল করে অফেরতযোগ্য ফি দিয়ে এক পোস্টারে সব দলের প্রতীকে নির্বাচনী প্রচারণা করতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। এছাড়া নির্বাচনে জাল ভোট বন্ধে প্রত্যেকটি নাগরিকের এনআইডির তথ্য নিয়ে ভোট কার্ড তৈরির পরামর্শ দেন তারা। ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে ভোটার সংশ্লিষ্ট কতগুলি তথ্য আছে, সেই তথ্যগুলি যুক্ত করে একটা ভোটার কার্ড তৈরি করতে হবে। সেই ভোটার কার্ড দিয়ে যখন নাকি ভোট দিতে যাবে প্রার্থীরা, এই ভোটাররা সেই ভোটার কার্ড নিয়ে ভোট দিতে যাবে, সেটা জমা দিয়ে ব্যালট পেপার নিবে, ব্যালট পেপারে সিল মেরে সেটা জমা দিয়ে সেটা বাক্সে ঢুকিয়ে চলে আসবে। এর ফলে যতটা কার্ড জমা হবে ততটা ব্যালট পেপার যাবে। একজনের ভোট আরেকজনে দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের রপ্তানিমুখী প্লাস্টিক শিল্প। এমন সিদ্ধান্তে শুধু বাংলাদেশ নয়, ভারতের 7 সিস্টারের ব্যবসায়ী ও উদ্যোক্তারাও আর্থিক ক্ষতিতে পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রাজধানীতে 2 দিনে প্লাস্টিক টয় মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ। তিনি জানান, নতুন সিদ্ধান্তে শুধুমাত্র 2টি সমুদ্র বন্দর দিয়ে ভারতে পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ। এতে খরচ ও সময় বেশি লাগবে। সরকারিভাবে আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সরকারের সহযোগিতায় প্লাস্টিক দিয়ে উৎপাদিত খেলনার 2 দিনের মেলা অনুষ্ঠিত হবে। 7 সিস্টার্সের যে অবস্থা, সেখানে তো এটা প্রয়োজনীয় জিনিস। প্লাস্টিক যে শুধু খেলনা তা তো না, প্লাস্টিকে অনেক প্রয়োজনীয় জিনিস আছে, অনেক অনেক যে ডে টু ডে ইউজে লাগে। তো সেটা তো যে করলো, এটা তো আমার মনে হয় এটা সঠিক হলো না। ভারত আমাদের উপরে শুল্ক যুদ্ধে যে বাধাটা দিল যে আমরা স্থলবন্দর দিয়ে রপ্তানি করতে পারবো না, হ্যাঁ, এতে প্লাস্টিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা আসলে আতঙ্কিত এবং আশান্বিত।
ইন্টার্ন ফিজিওথেরাপিস্টদের ভাতা প্রদানের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ফিজিওথেরাপিস্ট শিক্ষার্থীরা বলেন দিনের পর দিন তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও কেউই তা বাস্তবায়ন করছে না, তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। ইন্টার্ন ভাতা না দেওয়া পর্যন্তই এই আন্দোলন চালিয়ে যাবার কথা জানান বিক্ষুব্ধরা। এ সময় নিটোর পরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবুল কেনান বলেন শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হবে। এবারে খেলার খবর। টি20 ম্যাচ কমে গেল বাংলাদেশের। এখন 3 ম্যাচে টি20 সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সবগুলো ম্যাচই হবে লাহোরে। পাকিস্তান অবজারভার জানিয়েছে দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদের সম্মতিতে এমনটা হয়েছে। এফটিপি অনুসারে মে মাসে পাকিস্তান সফরে 3টি ওয়ানডে ও 3টি টি20 ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। পরবর্তীতে 5 ম্যাচে টি20 সিরিজ খেলায় সম্মত হয় দুই বোর্ড। শেষ পর্যন্ত এই সংখ্যা কমে 3-এ নেমে আসলো। সিরিজের ম্যাচ 3টি হবে যথাক্রমে 27 মে, 29 মে এবং 1 জুন। কাল থেকে শুরু হচ্ছে 37তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে 4 দিনের এই প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগে 5টি গ্রুপের 104টি ইভেন্টে দেশের 80টি দলের মোট 550 জন সাঁতারু অংশ নেবে। বাংলাদেশ অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। এবারের প্রতিযোগিতায় বিজয়ী সাঁতারুদের পদক দেওয়ার পাশাপাশি দলগত চ্যাম্পিয়ন ও রানার্স কে ট্রফি এবং ব্যক্তিগত সেরা সাঁতারুকে ট্রফি ও আর্থিক পুরস্কার দেওয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর আতিকুর রহমান ও যুগ্ম সাধারণ নিবেদিতা দাস। পঁয়ত্রিশতম জাতীয় পুরুষ হ্যান্ডবলের উদ্বোধনী দিনে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার, মাদারীপুর, যশোর ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসার 45-15 গোলে জয়পুরহাটকে, মাদারীপুর 20-24 গোলে রাজশাহীকে, যশোর 43-9 গোলে গাইবান্ধাকে এবং ময়মনসিংহ 30-24 গোলে হারায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি ও এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ। এ সময় সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করার চেষ্টা চলছে। সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ। ইশরাককে মেয়র পদে শপথ না পড়ালে ঢাকা অচল করার ঘোষণা। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি। জুন থেকে মহার্ঘ ভাতা পাবে সরকারি চাকরিজীবীরা। নতুন বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। এনবিআর বিলুপ্ত করে 2টি বিভাগ বাস্তবায়নে অটল সরকার। স্টারলিংক চালুর মধ্য দিয়ে স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করল বাংলাদেশ। প্রতিটি সংযোগে $1 করে পাবে সরকার। এবং হত্যা চেষ্টা মামলায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। 1 রাতের কারাবাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।